বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আদিতমারি সরকারি কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ ফিরোজ ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে তোমাদের পাঠ্য বই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংগঠিতকরণ বা অর্গানাইজিং, এই অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি হলো সংগঠনের ধারণা বা সংগঠন কি, আরেকটি হচ্ছে আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কি কি, আর একটি প্রশ্ন হচ্ছে সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ সমূহ কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংগঠিতকরণ আসলে ব্যবস্থাপনার 7টি কাজের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো সংগঠন। পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনাকে সুষ্ঠু সংগঠন কাঠামো প্রণয়ন করতে হয়। সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপাদানগুলোকে সুশৃঙ্খল ও সুসংগবদ্ধভাবে সাজানো। সংগঠন প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণসমূহ একত্রীকরণের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে। কারণ উৎপাদনের কাজের আগে এমন উপকরণসমূহ যদি ছড়ানো ছিটানো থাকে তবে উৎপাদন কার্য বাস্তবায়ন করা সম্ভব হয় না বা সম্ভব নয়। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথম প্রশ্ন হচ্ছে সংগঠন কি বা সংগঠনের ধারণা। মনে করে নাও, জনাব খোরশেদ আলম সিনহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করেছেন। যেখানে যেখানে যন্ত্রপাতি স্থাপনের কথা সেখানেই স্থাপন করেছেন। কে কোন কাজ করবে তা সুনির্দিষ্ট করে যার যার দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দিয়েছেন। আর এই কাজগুলোর সম্পাদন করার নামই হচ্ছে সংগঠন। সংগঠন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো অর্গানাইজেশন। ইংরেজি অর্গানাইজেশন শব্দটি অর্গানাইজম শব্দ থেকে এসেছে, যার অর্থ শরীরের বিভিন্ন অঙ্গ। তবে এখানে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন সামগ্রীকেই বোঝানো হয়েছে। সাধারণ অর্থে সংগঠন বলতে এমন একদল জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। আবার সংগঠন বলতে প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে সম্পর্কযুক্ত উপকরণসমূহের সংঘবদ্ধকরণকে বোঝায়। সুতরাং উদ্দেশ্য অর্জনের নিমিত্তে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের যাবতীয় মানবীয় ও অমানবীয় উপকরণাদির সংহতকরণ ও সুশৃঙ্খল সহ সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকেই সংগঠন বলে। পারস্পরিক সংহতি আনয়ন ও সমন্বয় সাধন করাই হলো সংগঠনের কাজ। সংগঠন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদ ও কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে সুসমন্বয় প্রতিষ্ঠা করে এবং এটি এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্বপ্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি সংগঠন কি এ সম্পর্কে ন্যূনতম হলেও তোমাদের ধারণা এসেছে। তো এই সংগঠন সম্পর্কে বিভিন্ন ব্যবস্থাপনাবিদগণ তাদের মতামত রেখেছেন বা সংজ্ঞা প্রদান করেছেন।
যেমন অধ্যাপক এল হেনি এর মতে সংগঠন হচ্ছে বিশেষায়িত উৎপাদন উপকরণসমূহের কাঙ্ক্ষিত ও সুষ্ঠু সমন্বয় সাধনের মাধ্যমে সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্যাবলী অর্জনে বিভিন্ন প্রচেষ্টার সমষ্টি। আবার অধ্যাপক R.W. গ্রিফিন এর মতে সংগঠন বলতে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে দলবদ্ধ লোক একসাথে কাঠামোগত ও সমন্বিত সমন্বয়ে যে দল গঠন করা হয় তাকেই বোঝায়। এরকম আরও বেশ কিছু সংজ্ঞা আছে যেগুলো তোমরা পাঠ্য বই থেকে নিতে পারবে। তোমাদের সুবিধা মতো সবচেয়ে সহজ এবং যে ভাষাগুলো সহজ মনে হয় সেরকম দুটা বা একটা সংজ্ঞা তোমাদেরকে পাঠ্য বই থেকে মুখস্থ করে নিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের যে ধারণা, এই আলোচনা বা যে সংজ্ঞা দুটি বললাম, এই সংজ্ঞা বা আলোচনা থেকে সংগঠনের কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন এই আলোচনার প্রেক্ষিতে বলা যেতে পারে যে সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এই সংগঠনের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা হয়। আবার এই সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্টভাবে বণ্টন করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে এতক্ষণের আলোচনা বা সংজ্ঞার আলোকে পরিশেষে বলা যেতে পারে যে সংগঠন হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভাগের কর্মীর উপর দায়িত্ব কর্তৃত্ব অর্পণ এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করার একটি প্রক্রিয়া। এটি প্রতিষ্ঠানের উপায় উপকরণাদির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে এবং কার্যের বিশেষীকরণে সহায়তাকরণ সহ বিভিন্ন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠা করে। তো এই ছিল আসলে সংগঠন কি বা সংগঠনের ধারণা। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যেতে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটি আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। দেখো, আদর্শ সংগঠন ব্যক্তির কর্মদক্ষতাকে বৃদ্ধি করে। সংগঠনের মাধ্যমে কর্মীরা নিজ নিজ অবস্থান ও কর্তব্য সম্পর্কে অবহিত থাকে। সংগঠনকে কার্যকর করতে হলে এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য নিশ্চিত করতে হয়। সেই বৈশিষ্ট্যগুলো এখন আমরা আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্যমুখিতা। উদ্দেশ্যকে কেন্দ্র করেই সংগঠন পরিকল্পনা প্রণয়ন করে থাকে। সংগঠনের সাথে সম্পর্কিত প্রত্যেকটি কাজ হবে উদ্দেশ্যমুখী। নির্বাহী ও অধস্তনের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, দায়িত্ব ও কর্তব্য বণ্টন, প্রতিষ্ঠানের কার্যবিন্যাস ইত্যাদি কাজ হবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য। এ কারণে উদ্দেশ্যমুখিতা আদর্শ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে সরলতা। সংগঠনের প্রতিটি কাজ এমনভাবে করতে হবে যাতে কর্মীরা সহজে বুঝতে পারে এবং সকলের নিকট গ্রহণীয় হয়। তা না হলে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়বে। এই কারণে যে সংগঠন আদর্শ সংগঠন, সেই সংগঠনের মধ্যে অবশ্যই সরলতার বিষয়টি থাকতে হবে। 3 বা এরপরে নমনীয়তা। উত্তম সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য হল নমনীয়তা। পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে সংগঠন সাজানো হয়।
নমনীয়তা বলতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার সঙ্গতিকে বোঝায়। যে কোনো ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর সুযোগ একটি আদর্শ সংগঠনের থাকা অত্যন্ত আবশ্যক বা জরুরি। 4. আনুগত্য ও শৃঙ্খলা। একটি কার্যকর সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলার ভাবধারা সবসময়ই বজায় থাকে। প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকায় নিজ নিজ কার্য সম্পাদন করতে পারে। এবারে দেখো 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যথাযথ কার্য বিভাজন। একটি উত্তম সংগঠনের কাজগুলোকে এমনভাবে বিন্যস্ত করা হয় যাতে প্রতিষ্ঠানে বিশেষায়নের সুযোগ সুবিধার সৃষ্টি হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একই ধরনের কাজে তার সামর্থ্য ব্যয় করে তবে ওই কাজ তার পক্ষে দক্ষতা অর্জন করা সম্ভব হয়। এ কারণে যথাযথ কার্য বিভাজন মানে কার্যের ভাগ করা, এটা একটি আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। এরপরে বলা হচ্ছে আদেশের ঐক্য। শৃঙ্খলার জন্য সংগঠন কাঠামোতে আদেশের ঐক্য খুবই প্রয়োজন। একজন অধস্তন কর্মীকে একই সময়ে যদি একাধিক নির্বাহীর আদেশ পালন করতে হয় তাহলে কোনো আদেশই তার পক্ষে যথাযথভাবে পালন করা সম্ভব হয় না। দ্বৈত অধীনতা সংগঠনে ভুল বোঝাবুঝিরও সৃষ্টি করে। সংগঠনের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করতে হয় বা করা হয়। এই কারণে আদেশের ঐক্য থাকা একটি আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। এরপরে বলা হচ্ছে শ্রম বিশেষীকরণ। একটি উত্তম সংগঠন কাঠামোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিশেষত্বের উপর কার্যভার অর্পণ করা। এতে প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি পায়। 8 নম্বর বৈশিষ্ট্য দেখো স্থায়িত্ব। একটি আদর্শ সংগঠনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর স্থিতিশীলতা বা কার্যের ধারাবাহিকতা বজায় ও সুনিশ্চিত করা। সংগঠনকে সুদৃঢ় করতে এর স্থায়িত্ব অপরিহার্য। অর্থাৎ আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে স্থায়িত্ব বিষয়টি বিবেচনায় রাখতে হবে বা থাকতে হবে। এরপরে বলা হচ্ছে মিতব্যয়িতা অর্জন। প্রতিষ্ঠানের সর্বস্তরে সর্বাধিক মিতব্যয়িতা অর্জন করে অধিক মুনাফা অর্জন একটি আদর্শ সংগঠনের অন্যতম মূল বৈশিষ্ট্য। তাই সংগঠন যেন সর্বাধিক মিতব্যয়ী হতে পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এগুলো আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবেই পাওয়া, তার মধ্যেও এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর বাইরেও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। তো তোমরা তোমাদের সুবিধা মতো 9 বা 10টি এরকম পয়েন্ট বা বিষয় নিয়ে আলোচনা করলেই এই আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য এই প্রশ্নটি মানসম্মত হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই এতক্ষণের আলোচনা শেষে আমরা এই কথা বলতে পারি যে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে কতগুলো কার্য সম্পাদন করে
এরূপ কার্যই ব্যবস্থাপনা সংগঠনের বৈশিষ্ট্য বা গুণাবলী প্রকাশ করে। এ ব্যাপারে ব্যবস্থাপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে একটি সংগঠনকে আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে হলে এই আলোচিত বৈশিষ্ট্যগুলো সেই সংগঠনের মধ্যে থাকতে হবে। এবারের আলোচনার বিষয় হচ্ছে সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ বা পদক্ষেপসমূহ কী কী। সংগঠন হলো প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও অমানবীয় উপকরণাদিকে সংহত ও সঠিকভাবে কাজে লাগানোর একটি প্রক্রিয়া, যেটি আমরা সংগঠনের ধারণা সেই প্রশ্নের আলোচনার সময়ই বলেছিলাম যে সংগঠন হলো প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও অমানবীয় উপকরণাদিকে সংহত ও সঠিকভাবে কাজে লাগানোর একটি প্রক্রিয়া। তাই সংগঠনের ফলপ্রদতা অর্জনের জন্য সুষ্ঠুভাবে কতিপয় পদক্ষেপ অনুসরণ করা একান্ত প্রয়োজন। সেই পদক্ষেপগুলো হলো এরকম। প্রথম পদক্ষেপ হচ্ছে কার্য বিভাগীয়করণ, অর্থাৎ যে প্রক্রিয়ায় কাজগুলোকে যুক্তিসঙ্গতভাবে সাজানো হয় তাকে কার্য বিভাগীয়করণ বলে। কাজগুলো শনাক্ত করার পর সেগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে শনাক্তকৃত কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করতে হবে বা কাজগুলোকে বিভাগ উপবিভাগে বিভক্ত করতে হবে। উদাহরণস্বরূপ, যেমন একটি প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, অর্থ বিভাগ ইত্যাদি। দ্বিতীয় পদক্ষেপ হলো সংগঠনের দ্বিতীয় পদক্ষেপ হলো কর্তৃত্ব ও দায়িত্ব সংজ্ঞায়িতকরণ। সংগঠনের আইনসঙ্গত বা রীতিসিদ্ধ ক্ষমতাকে কর্তৃত্ব বলে। সংগঠনে নিয়োজিত কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করলে যথাযথভাবে কাজ করতে সক্ষম হয়। এতে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভবপর হয়। তাই শনাক্তকৃত কাজগুলো শ্রেণীবিভাগ করার পর প্রতিটি কাজের দায়িত্ব ও কর্তৃত্বের পরিষ্কার সংজ্ঞাগত ধারণা দিতে হবে। এটি হলো দ্বিতীয় পদক্ষেপ। সংগঠনের বা সংগঠন প্রক্রিয়ার তৃতীয় পদক্ষেপ হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণ। দেখো, কর্তৃত্ব ও দায়িত্ব সংজ্ঞায়িতকরণের পরপরই যেটা করতে হবে সেটা হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের অর্পণ করতে হবে। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উৎস হতে ক্ষমতা প্রদানের কাজকে কর্তৃত্বার্পণ বলে। আবার বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উৎস হতে ক্ষমতা প্রদানের কাজকে কর্তৃত্বার্পণ বলে। কর্তৃত্বার্পণের মাধ্যমে কর্মীর কার্যভার লাঘব হয়। এতে কর্মী স্বাচ্ছন্দ্যে কর্তব্য পালন করতে পারে। তাই প্রত্যেক কর্মীর দায়িত্ব দক্ষতার সাথে সম্পাদনের লক্ষ্যে দায়িত্ব অনুপাতে কর্তৃত্ব প্রদানের ব্যবস্থা করতে হবে। এরপরে চতুর্থ বা শেষ পদক্ষেপ হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এটি সংগঠনের শেষ ধাপ। পরিকল্পিত উপায়ে সংগঠনের সফলতা অর্জনের জন্য কর্মীদের সমঝোতামূলক মনোভাব অপরিহার্য, কিন্তু আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সমঝোতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। তাই এই পর্যায়ে কর্মীদের সাথে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করতে হবে। তো পরিশেষে বলা যায় যে উপরে আলোচিত পদক্ষেপসমূহ আদর্শ সংগঠন কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই যে কোনো সংগঠন কাঠামো প্রণয়নে এসব পদক্ষেপ অনুসরণ করা অতীব জরুরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা এই পর্যন্তই থাক। আজকে আমরা তোমাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় অর্থাৎ সংগঠিতকরণ অধ্যায় থেকে 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে সংগঠনের ধারণা, একটি আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য এবং সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ। তো শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।